ধরুন বিগত বছরের আপনারা জানেন যে আমি কি পড়তে বলেছি, মেমোরাইজ পার্টের জন্য বিগত বছরের প্রশ্ন পড়ার বিকল্প কোনোভাবেই কোনো কিছু নেই। তো সেটা পড়লেই হবে, খুব কম আছে এমিনেন্ট পাবলিকেশনে 7 in 1 সেগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। শিক্ষার্থী এবং চোখের মধ্যে বাসায় আসার সময় কি একটা যেন গেছিল, ওইটা এখনো বের হয়নি। তো সেটার ভিতরে ডিস্টার্ব ফিল করাচ্ছে, হোয়াট এভার। শিক্ষার্থী প্রথম যে বানানটা দেখতে পাচ্ছি কোশ্চেন, এটা তো বানানটা ভুল, কারণ এখানে ডাবল এর হবে, সাকসেসফুলে ডাবল এস হবে, ডেঞ্জারাসে ও ইউএস হবে। তো এই সবগুলো বানান ভুল, তাহলে সেক্রেটারিয়েট বানানটি সঠিক, ডেফিনেটলি সঠিক উত্তর প্রদান করছেন প্রত্যেকেই, ধন্যবাদ জানাচ্ছি। অনেকবার দিয়েছি স্যার অন্তরা, অনেকবার চোখে পানি দিয়েছি, কিন্তু কোনোভাবে যেন মনে হয় ছোট্ট একটা কি একটা থেকে গেছে, যেটা চোখের মধ্যে ডিস্টার্ব ফিল করাচ্ছে। যাই হোক, আরো কয়েকবার দিব। আমরা একটু সামনের দিকে চলে যাই। আমরা 2 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, বলা হচ্ছে পোর, এই যে শব্দটি, এটি তো আমরা জানি যে একটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভের নাউন ফর্মটা আসলে কি সেটি জানতে চাওয়া হয়েছে। এটির নাউন ফর্মটা কি, এটা তার সাথে সাথে করবেন। আমরা কিন্তু একটু বুঝতে পারছি মনে হয় যে ইংরেজি প্রশ্নটা অনেক সহজ তর থেকে সহজতর আর কি। সো এই যেহেতু ইংরেজি প্রশ্নটা একটু বেশি সহজ, সো আমরা মনে হয় যে ইংরেজিতে আটকাবো না। সো আপনাদের ইংরেজি বাদে অন্যগুলোতে যদি খুব বেশি একটু দুর্বলতা থাকে, সেই বিষয়গুলোকে শেষ সময়ের জন্য আরেকবার একটু রিভাইজ করবেন। পরীক্ষা হলে যে হয় কি, যে আমার একটা বিষয় জানি কিন্তু রিভাইজ করা হয়নি বিধায় সেটা রিকল করতে পারি না, পরীক্ষার সময় সহজ বিষয়টাকে ভুল করে আসি। শিক্ষার্থী ডেফিনেটলি দ্রুততার সাথে উত্তর দিবেন। প্রোর হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটার নাউন ফর্মটা আসলে কি হবে সেটা একটু লিখে ফেলতে হবে দ্রুততার সাথে। শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, দ্রুততার সাথে লিখে ফেলবেন। অ্যাবসলিউটলি 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 পোর অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হচ্ছে পভার্টি। শিক্ষার্থী আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 3 নম্বর বলা হচ্ছে দ্য রোজ ইজ দ্য ড্যাশ অফ দ্য অফ অল ফ্লাওয়ার্স। অফ অল ফ্লাওয়ার্স হবে কিনা, অফ অল ফ্লাওয়ার্স। আচ্ছা, শিক্ষার্থী একটু খেয়াল করবেন, এর মধ্যে দেখতে পাচ্ছি একটু ডিগ্রি। আমরা কিন্তু গতদিনও যে প্রশ্নগুলো সলভ করেছিলাম তখনও কিন্তু আমরা এটাকে খেয়াল করেছিলাম যে ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে কিন্তু প্রশ্ন হয়। তো আমরা ডিগ্রি অফ কম্প্যারিজনকে কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়বো আর কি, যেহেতু সিটিআই পরীক্ষা নিবে। তো আমার যে ডিগ্রির যে ক্লাসটি আমি আপনাদের নিয়েছিলাম, সেই ক্লাসটি আর একটু দেখবেন কষ্ট করে। আচ্ছা, সো বলা হচ্ছে দ্য রোজ ইজ ড্যাশ দ্য ড্যাশ অফ দ্য অফ অল ফ্লাওয়ার্স। আচ্ছা, তো শিক্ষার্থী একটু দ্রুততার সাথে লিখে ফেলবো, এটা খুবই সহজ প্রশ্ন। আমরা জানি দি এর পরে সুপারলেটিভ ডিগ্রি বসে, দি এর পরে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে লাভলিয়েস্ট, লাভলি হবে না, মোর হবে না, মোস্টও হবে না, কারণ এক বা দুই সিলেবল বিশিষ্ট শব্দের সাথে, সিলেবল বিশিষ্ট শব্দের সাথে আমরা ই আর যোগ করে কম্পারেটিভ করি, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করি। দ্যাটস ওয়াই আমরা সি কে উত্তর হিসেবে নিচ্ছি, দ্যাট মিন্স গ কে। শিক্ষার্থী পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 4 নম্বর যে প্রশ্ন, অপটিমিস্টিক, খুব পরিচিত একটি শব্দ, যেটা অর্থ হচ্ছে আশাবাদী। আশাবাদী, এই আশাবাদী শব্দটির সিনোনিম জানতে চাওয়া হয়েছে, সমর্থক জানতে চাওয়া হয়েছে, সমর্থক শব্দ। ঠিক আছে, সমর্থক। তাহলে এর সমর্থক শব্দটা কি হবে, একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন। আশাবাদী একদম সহজ শব্দ, খুবই খুবই ইজি শব্দ, সেটি দ্রুততার সাথে লিখে ফেলতে হবে। যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, দ্রুততার সাথে আমরা 30-40টা প্রশ্ন সলভ করে মোটামুটি ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। সো যারা যুক্ত রয়েছেন, ওকে, 4 নম্বর প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন, ধন্যবাদ। অ্যাকচুয়ালি দ্য আনসার উইল বি অপশন বি, যেটা আপনারা দিয়েছেন, হোপফুল, আশাবাদী, এটাই হবে। শিক্ষার্থী প্রশ্ন যা এসেছে তাই পড়ছি। যদি সহজ মনে হয় তাহলে বুঝতে হবে আপনার প্রিপারেশন খুব ভালো, যদি কঠিন মনে হয় তাহলে বুঝতে হবে আপনার প্রিপারেশন খুব বেশি ভালো না। হ্যাঁ, আচ্ছা, আরো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। 5 নম্বর বলা হচ্ছে অ্যাপ্লিকেবল, এটার অ্যান্টোনিমটা কি হবে? অ্যাপ্লিকেবল, এটা অ্যান্টোনিমটা কি হবে? বিপরীত শব্দ। হ্যাঁ, অ্যান্টোনিম বিপরীত শব্দটা কি হবে? অ্যাপ্লিকেবল, প্রযোজ্য, রাইট? সো যেহেতু এটা প্রযোজ্য, এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না কোনটা, ডেফিনেটলি সেটাকে উত্তর হিসেবে দিবেন আনসার দ্য কোশ্চেন নাম্বার 5। সেক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, এই ধরনের প্রশ্ন গুলো সলভ করলে হয় কি, বিগত বছরের প্রশ্ন সলভ করে যারা পরীক্ষার হলে গিয়েছেন, আমার ক্লাসগুলো করে যারা পরীক্ষার হলে গিয়েছেন, তারা অ্যাটলিস্ট বুকে হাত দিয়ে হলেও বলতে পারে যে স্যার না, আপনি যা পড়ান তার বাইরে আসলে তেমন কিছু থাকে না। আর ওইরকম যে একটা থাকবে স্যার কোশ্চেন, ওটা আসলে আমিও পারবো না, আপনিও পারবেন না হয়তো, এবং অন্য যারা ইয়ে করে তারাও হয়তো পারবে না। সো ফুল মার্কস আমি একটা সাবজেক্টে পেয়ে যাব, এটা সবসময় আশা করা ঠিক না। আশা করা ভালো যে আমি ইংলিশে 25-এ 25 পেয়ে গেলাম, না করলেও সমস্যা নেই। আপনি 20 পাইলেও হয়, 22 পাইলেও হয়, 18, 19, 20 পাইলেও হয়। আমাদের টার্গেট একটু বেশি হয়ে যায়, তো এই জন্য মনে হয় যেন পরীক্ষা খারাপ দিয়ে ফেলছি। তবে প্রশ্নের উপর ডিপেন্ড করে আসলে আপনার কত পেতে হবে। ডেফিনেটলি ডেফিনেটলি যেটা উত্তর দিচ্ছেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে প্রযোজ্য নয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে
প্রযোজ্য নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য অ্যাম্বাসেডর কল প্রেসিডেন্ট স্টার্টেড। আচ্ছা, দ্রুত লিখে ফেলবেন। কারোর সাথে সাক্ষাৎ করা, এক্ষেত্রে আমরা কলের সাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব যেটাকে বলে, এগুলোকে বলা হয় গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব, হ্যাঁ, বা ফ্রেজাল ভার্ব বলে। ফ্রেজাল ভার্ব বলে অনেকেই, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব অনেকে বলে থাকেন। সো কারোর সাথে সাক্ষাৎ করা, এক্ষেত্রে কলের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি আমরা আসলে ব্যবহার করি সেটা ডেফিনেটলি আপনারা লিখতে পারেন। কারোর সাথে সাক্ষাৎ করা, এক্ষেত্রে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এক্স্যাক্টলি আমরা ব্যবহার করি আপনারা কিন্তু সেটা লিখে ফেলতে পারেন। কারোর সাথে সাক্ষাৎ করা, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি কল অন, কারোর সাথে সাক্ষাৎ করা। সো প্রেসিডেন্টের সাথে সাথে অ্যাম্বাসেডর সাক্ষাৎ করেছিল গতকাল, আর এই সাক্ষাতের ব্যাপারে ক্ষেত্রে আমরা কল অন ব্যবহার করে থাকি। তাহলে আপনারা গ্রুপ ভার্ব বলে একটু দেখে যাবেন খুব ভালো করে। আমরা একটু সামনের দিকে চলে যাই। 7 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে which of the following words is spelled correctly? কোন entrepreneur যেটাকে বলে, এই entrepreneur সঠিক উচ্চারণ হলেও আপনি এটাকে মনে রাখবেন এন্ট্রিপ্রেনিউর, হ্যাঁ, এন্ট্রিপ্রেনিউর এভাবে বলবেন। সঠিক উচ্চারণ কিন্তু entrepreneur, হ্যাঁ, কিন্তু আপনি বলবেন এন্ট্রিপ্রেনিউর, তাহলে বললে আপনার বানানটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ। সো এখানে দেখতে পাচ্ছি আমরা আবারও কিন্তু স্পেলিং একই পরীক্ষার প্রশ্নে কিন্তু দুইটা স্পেলিং পাচ্ছি, তার মানে স্পেলিং কে ডেফিনেটলি আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন প্রিয় শিক্ষার্থী। ডেফিনেটলি একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন অন্টারপ্রেনিউর। এই অন্টারপ্রেনিউর ক্ষেত্রে আমি মনে রাখতে বলছি এন্ট্রিপ্রেনিউর, মনে রাখতে বলছি এন্ট্রিপ্রেনিউর। দেখেন এন্ট্রি প্রিনিউর, কি বললাম, এন্ট্রি প্রিনিউর, এন্ট্রিপ্রেনিউর, এন্ট্রিপ্রেনিউর, ওকে, এন্ট্রিপ্রেনিউর, 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 এন্ট্রিপ্রেনিউর। আচ্ছা, 8 নম্বরটা একটু খেয়াল করবেন। 8 নম্বর, আচ্ছা, যারা পরীক্ষা দিতে দিতে হতাশ হয়ে যাচ্ছেন, তাদেরকে একটা কথা বলি। ভাগ্য আসলে মানুষের সাথে কিরকম খেলা করে সেটা আমার মাত্র মনে পড়লো হঠাৎ করে। তো হতাশ হয়েন না, আমি বলবো যে আল্লাহকে ডাকেন, ডেফিনেটলি সফল হবেন। তারপরে বলি, আমি যখন কয়েক মাস আগে আমার ছেলে যখন অসুস্থ ছিল, তখন আমি তো 10-12 দিনের বেশি সময় ওই যে ঘুমাইতে পারতাম না ঠিকভাবে। তো আমাকে ডাক্তার একটা জিনিস মনে হয় আনতে বলছিল, যে ওইটা বাসায় ছিল। তো বাসা থেকে এটা প্রায় মানে এক জেলা থেকে আরেকটা জেলা, অনেক দূর আর কি। তো আমি কি হয়েছে, ভালো গাড়ি পাচ্ছিলাম না ওইখানে, মানে 8টা 9টার পরে আর গাড়ি পাওয়া যায় না। তখন আমি ওই মাহেন্দ্র ইজি বাইক করে করে যাচ্ছিলাম, একটা একটা গাড়ি করে কেটে কেটে যাচ্ছিলাম। তো এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাচ্ছিলাম, আমি এত বেশি ক্লান্ত ছিলাম, মানে আমার সাথে ভাগ্য কিভাবে খেলা করেছে, যে ওইটা আমার খুব দ্রুত এনে দেওয়ার কথা আর কি বাসা থেকে, কিন্তু আমি গাড়িতে উঠে ঘুমাই গেছি। এবং ওইটা হচ্ছে গাড়ির যাত্রী পূর্ণ হলে তারপরে গাড়ি ছাড়ে। তা আমি ঘুমায় যাওয়ার পরে আমি মনে হয় 1 ঘন্টার মতো ঘুমিয়েছি বা তার বেশি হবে গাড়িতে। ঘুম থেকে উঠে দেখি যে আমি যেখানে বসেছিলাম আমার গাড়ি সেখানেই বসে আছে, তার মানে গাড়ি ছাড়ে নাই। কথা বুঝতে পেরেছেন? তো ওই ব্যস্ততার সময় আমি এরকম একটা কঠিন সিচুয়েশনে আমি ঘুমিয়ে গেছি, এবং 1-1.5 ঘন্টা ঘুমানোর পরে আমার গাড়ি আসলে ছাড়ে নাই। আমি ভাবছি, ঘুম থেকে উঠে ভাবছি আমি মনে হয় আমার গন্তব্যে পৌঁছে গেছি। তো এই কথাটা হঠাৎ করে মনে পড়লো এই জন্য যে আপনাদের অনেকের সাথে ভাগ্য খেলা করছে স্যার, আমার সাথে করেছে বিভিন্ন সময়, নানা সময় জীবনে। তো এই ভাগ্যকে পাল্টানোর একটা উপায় হচ্ছে সৃষ্টিকর্তা শরণাপন্ন হওয়া, সৃষ্টিকর্তাকে বারবার ডাকা, এবং বিশেষ বিশেষ দিন আছে, প্রত্যেক ধর্মের কিছু বিশেষ বিশেষ দিন আছে, আমরা সেটাকে কোনোভাবে গুরুত্ব না দিয়ে আমরা অন্যভাবে দেখি হয়তো কেউ কেউ। তো সেই দিনগুলোকে গুরুত্ব দেওয়া, যেমন মুসলিমদের জন্য আরাফার দিন, তারপরে হচ্ছে বেজোর রমজানের দিন, শবে বরাতের দিন, এরকম। আর নিশ্চয় অন্যান্য ধর্মেরও এরকম অসাধারণ গুরুত্বপূর্ণ দিন থাকবে। সেই দিনগুলোতে সৃষ্টিকর্তার কাছে চাওয়া। এবং আপনি যদি আপনার ভাগ্যের একটা বড় পরিবর্তন আনতে চান, তাহলে আমি আপনাকে বলতে চাই যে আপনি একজন আর্লি রাইজার হয়ে যান। আপনি সকালের যে ঘুমটা সেটাকে ত্যাগ করা শেখেন, ভোরবেলা ওঠার চেষ্টা করেন, ভোরবেলা, হ্যাঁ। তো ভোরবেলা উঠলে এটার বেনিফিট আসলে কতটা, আমি চেষ্টা করছিলাম কয়েকদিন ধরে আপনাদের করতে, কিন্তু আমি এত বেশি ব্যস্ত, ওই যে বললাম না যে আজকে আপনাদের 9টার ক্লাসটা ক্যান্সেল হয়েছে, এই জন্য কিন্তু আমি ঘুমিয়ে গেছি। তো এত বেশি কাজের প্রেশার থাকে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওই 1 ঘন্টা ক্লাসে রেস্ট পাইছি, যেহেতু ওই 1 ঘন্টা ক্লাস ছিল না আপনাদের, ওই 9টা পর্যন্তও কিন্তু আমি ব্যস্ত ছিলাম। এই যে 9টার ক্লাসের শিডিউলটা আজকে নেই ক্লাস, শিডিউল রেডি ছিল, সবই রেডি ছিল। তো 9টা থেকে 10টা পর্যন্ত একটা 1 ঘন্টা টাইম পেয়েছি, ওটাতে আমি ঘুমিয়ে গেছি।
তো বিষয়টা হচ্ছে আপনি যদি সকালবেলায় ঘুম থেকে ওঠেন, এই বিষয়টা যে কত বেশি ইফেক্টফুল আপনার লাইফে পরিবর্তন আনবে এটা আপনি যখন আহ, শুরু করবেন তখন বুঝতে পারবেন। আর মুসলিমদের ক্ষেত্রে আমি একটু বলতে চাই, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যেটা মুসলিমদের ক্ষেত্রে বলছি নামাজ কালাম দিয়ে শুরু করতে হবে, সেটা যদি আপনি পুজো অর্চনা দিয়ে শুরু করেন, তাহলে আমাদের ভিতরে যে অপরাধ বোধটা সেটা কাজ করে না। মানে আপনি সব কাজ করছেন কিন্তু সময় মতো নামাজ পড়ছেন না, পূজা অর্চনা করছেন না। তো আপনিই পড়াশোনা করছেন, আপনার বন্ধু, রুমমেট, সহপাঠী যারা তারাও পড়াশোনা করছে। এখন আহ ও দেখবেন যে সময় হলেই ও বাইরে যেয়ে নামাজ পড়ে আসছে, ওর সময় হলেই সকালবেলা পূজাটা করছে, কিন্তু আপনি করছেন না। কিন্তু আপনার মধ্যে একটা অনুশোচনা বোধ কাজ করবে, হ্যাঁ, ডে বাই ডে অনুশোচনা বোধ কাজ করতে থাকবে, এবং হচ্ছে একটা গিল্টি ফিল হতে থাকবে। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে আপনারা সৃষ্টিকর্তা শরণাপন্ন হবেন, প্রত্যেক দিন একবার হলেও হবেন। হ্যাঁ, আপনি হয়তো 5 বার পারছেন না, কিন্তু একবার তো পারছেন, চেষ্টা করছেন। আর যদি কোনো মুসলিম ছেলে, আমি নিজেই এটা পরীক্ষিত মনে করি, যে আপনি যদি খুব ভোরবেলা উঠে তাহাজ্জুদের নামাজ এবং পরবর্তীতে ফজরের নামাজ পড়ে যদি একটা বিশাল পড়াশোনা করতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হইতে সর্বোচ্চ 4 থেকে 5 মাস লাগতে পারে। এমন হতে পারে এই 26 সালের যে সার্কুলার হয়েছে, এই সার্কুলাই আপনি চাকরি পেয়ে গেছেন। দেখেন, আপনাকে 4 5 বছর 6 বছর ধরে প্রিপারেশন না নেওয়ার থেকে ওই একই চাকরি তো সবাই পাবে। তো সেটার থেকে যদি আপনি সেই কাজটাকে একটু সৃষ্টিকর্তার সান্নিধ্যে থেকে ভালোভাবে করার চেষ্টা করেন, দেখবেন যে ওই ফলাফলটা খুব দ্রুত আসবে। লাইফটাকে হয়তো আরো বেশি ভাবে এনজয় করার সুযোগ থাকবে, বা পরিবারের মুখে হয়তো হাসি ফোটানোর সুযোগ থাকবে, বা দায়িত্ব নেওয়ার ব্যাপারটা আপনি আরো আগে করতে পারবেন। আমরা চিন্তা করি যে আমি পড়াশোনা শেষ করব, অমুক করব, তমুক করব, তারপরে আমার বাবা মাকে মুখ দেবো, তমুক দেবো। ততদিন পর্যন্ত আপনার বাবা মা বা হচ্ছে আপনার দাদা দাদি নানা নানি থাকবে কিনা, সৃষ্টিকর্তা রাখবেন কিনা, আল্লাহ নিশ্চয়ই রাখুক, সেই দোয়া করি। তো সেই ব্যাপারটা ঘটানোর আগেই আমি মনে করি যে লাইফের একটা শেষ চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা এমন ভাবে করেন যে আপনি সফল হবেনই। মানে ফেল হওয়ার কোনো সুযোগ নেই, আপনি চিন্তাই করতে পারেন না ফেল। আপনি সফল হবেনই, এটা আপনি ধরে নিয়ে আগাতে থাকবেন। হ্যাঁ, আর মনের মধ্যে যত এরকম কনফিউশন, মানে পড়াশোনা করতেছেন প্রচুর কিন্তু আপনার মনের মধ্যে ফিল হচ্ছে যে আমি কি পারবো, আমি কি চাকরিটা পাবো, আমার দ্বারা কি হবে, আসলেই আমি একজন সিনিয়র অফিসার বা এডি হয়ে যাব, এই ব্যাপারগুলো যত বেশি নিজের মধ্যে কাজ করবে তত বেশি বুঝতে পারবেন যে আপনার পড়াশোনা তত ভালো হচ্ছে। তবে পড়াশোনা না করে যদি এরকম ফিল হয় সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু যারা পড়াশোনা প্রচুর করছেন কিন্তু এই ধরনের ফিল হচ্ছে, দ্যাট মিনস আপনি সফলতার কাছাকাছি সময়ের দিকে চলে এসেছেন। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যে প্রশ্নটি ছিলাম একটু খেয়াল করবেন, রয়েছে দ্য ওয়ার ইজ টু মাচ উইথ আজ, লেট অ্যান্ড সুন, হু কোটেশন, হুজ কোটেশন ইট ইজ। এখানে একটা সুন্দর জিনিস শেখা যেতে পারে, এই কোটেশনটা কিন্তু একটা নাউন, এবং নাউনের আগে কিন্তু একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসেছে। সো হুজ হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। স্যার ফজরের নামাজের পরে পরিবেশ অনেক সুন্দর থাকে, সেই সময়টা পড়তে বসলে অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করেন যে স্যার ভাবি আপনাকে কিছু বলে না, ফ্যামিলি টাইম কিভাবে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আজ, লেট অ্যান্ড সুন, হুজ কোটেশন। এটা কার কোটেশন? এটা হচ্ছে, একটু দ্রুততার সাথে উত্তর দিয়ে ফেলেন, এটা কার কোটেশন? একটু দ্রুততার সাথে উত্তর দিয়ে ফেলেন। 8 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন কিনা আমি দেখি নাই, একটু দ্রুততার সাথে। স্যার ভুলের কথা শুনে মনে পড়লো আজকের প্রতি প্রিভিয়াস প্রশ্নের পরীক্ষার উত্তর পরে ভুল আছে মনে হয়, পত্রে ভুল আছে কোনটা? স্যার আমি একটু বললেন স্যার। আর যখন আপনারা কোনো কিছু ভুল পাবেন, হ্যাঁ, অনেকেই আমাকে দেয়, কিন্তু বিশেষ করে কয়েকটা ছেলে আছে আমার পরিচিত, যারা একটা ভুল পাইলে ওরা আমাকে ওইটা স্ক্রিনশট পাঠায় যে স্যার এটা মনে হয় কিছুটা ভুল করা আছে বা কারেকশন আছে, আপনি একটু এই প্রশ্নটা যদি চেক করে দেখতেন। তাহলে আমি প্রশ্নটা চেক করি, চেক করে যদি দেখি ভুল তাহলে আমি ওটাকে কারেকশন করে দিতে বলি, আর যদি দেখি ভুল না তাহলে আমি আবার তাকে বলি যে স্যার এটা ভুল না, এটা ঠিক আছে। এরকম অনেক ছেলে মেয়ে আছেন যারা আমাকে স্ক্রিনশট দেন, এটা খুবই ভালো একটা জিনিস। হ্যাঁ, আমি কিন্তু এটাতে, যদি কেউ মনে করে যে স্যার কি মনে করবে, এটাতে আমি খুবই খুশি হই যে আপনি একটা ভুল ধরেছেন, একটা ইয়া করেছেন, তার মানে আপনার পড়াশোনাটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা চলে যাচ্ছি প্রশিক্ষার্থী আমাদের বিষয়টাতে। আহ ওকে, তো এরকম ও প্রকৃতি নিয়ে লেখালেখি করে আর কি। আমরা 9 নম্বর প্রশ্নটা দেখবো। হু ইজ দ্য অথর অফ দ্য নভেল আ ফেয়ারওয়েল টু আর্মস? এই লেখাটা না আসে নাই এমন কোনো পরীক্ষা নাই। মনে করেন ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন,
মানে যে কোনো চাকরি পরীক্ষায়, এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় এই প্রশ্নটা আসে নাই, এ ফেয়ারওয়েল টু আর্মস, ঠিক আছে, এই প্রশ্নটা আসে নাই। তো এই প্রশ্নটা আপনি বিগত বছর প্রশ্ন যদি পড়েন, যে বলি পড়লে এই বেনিফিটটা পাওয়া যায়, এইভাবে বেনিফিটেড হওয়া যায়। তো এটি দ্রুত লিখবেন। এই ক্যামেরার অ্যাঙ্গেলটা কি আজকে একটু এলোমেলো লাগছে, নাকি ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে? একটু আমাকে যদি জানাতেন, ক্যামেরার অ্যাঙ্গেলটা কি এলোমেলো লাগছে নাকি ঠিক আছে, একটু যদি আমাকে জানাতেন প্লিজ। একটু মনে হয় বাঁকা আছে। ঠিক আছে স্যার, ওকে, থাক, ঠিক আছে। ওকে 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 ওকে। সো একটু লিখে ফেলেন দ্রুততার সাথে। ও ওকে, উত্তর দিয়ে ফেলেছেন, আর্নেস্ট হেমিংওয়ে। হ্যাঁ, এটা উত্তরটা হবে আর্নেস্ট হেমিংওয়ে। সো লিটারেচারের প্রশ্ন যদি ভালো করতে চান, তাহলে আমি বলবো লিটারেচারে ভাই আপনি সব পড়ার কোনো দরকার নেই, আপনি বিসিএস দিচ্ছেন না, আপনি শুধু প্রিভিয়াস ইয়ারের লিটারেচারের কোশ্চেন গুলো জাস্ট পড়বেন, রিডিং পড়বেন, তাহলেই হবে। আচ্ছা, এরপরে চলে যায়, দ্য ওয়ার্ল্ড লিডার্স আর নট ইনডিফারেন্ট দ্যাশ স্প্রেডিং অফ করোনা ভাইরাস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। করোনার সময়ের প্রশ্ন, বুঝতেই পারছেন। সো এটা তো খুবই সহজ, উদাসীন। এটা ইনডিফারেন্টের পরে কি বসলে উদাসীন হয়, এটা সবাই মোটামুটি জানেন, ইনডিফারেন্ট। সো একটু লিখে ফেলবেন, উদাসীন। উদাসীন দ্রুত লিখতে হবে উত্তরটা, 1 নম্বর প্রশ্নের উত্তরটা লিখে ফেলবেন দ্রুততার সাথে। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি, যেটা আপনার উত্তর দিয়েছেন ওটাই উত্তরটি হবে, ইনডিফারেন্ট টু, উত্তরটি হবে ইনডিফারেন্ট টু। সো আপনারা কিন্তু খেয়াল করছেন যে ওরা কিন্তু সিটিআই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেন, তারপর হচ্ছে স্পেলিং বলেন, এগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। এখানে দেখেন আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, বলছে হোয়াট ইজ ইউর প্রিটেক্সট দ্যাশ অপোজিং মি, মানে আমাকে বিরোধিতা করছো কোন অজুহাতে। তো এই প্রিটেক্সটের পরেও কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয়। কোনটি ব্যবহৃত হয়? যারা পড়েছেন তারা পারবেন, যারা পড়েননি তারা পারবেন কিভাবে, এটা তো সম্ভবই না। তো দ্রুততার সাথে এই প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবেন, দ্রুততার সাথে উত্তরটি দিয়ে ফেলবেন। 2 নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে? প্রত্যেকে এ দিচ্ছেন, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। ওকে, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। অ্যাবসলিউটলি আপনারা যেটা উত্তর করছেন, প্রিটেক্সট ফর অজুহাত, তো ডেফিনেটলি উত্তর এ হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দ্য আর্টিকেল, মানে দি আর্টিকেল ইউজ বিফোর। এই দি আর্টিকেলটা কোনটার পূর্বে ব্যবহৃত হয়? শুনেন, দেশের নাম যদি একটা ওয়ার্ডে হয় তাহলে তার আগে দি বসে না, কিন্তু যদি একাধিক ওয়ার্ডে হয়, একাধিক ওয়ার্ড, একাধিক ওয়ার্ডে হয়, অথবা প্লুরাল হয়, একাধিক ওয়ার্ডে হয় অথবা কি হয়, প্লুরাল হয়, তাহলে তার আগে কিন্তু কি বসাইতে হয়? দি বসাইতে হয়। যদি এখানে আরো একটি কথা আছে, একাধিক শব্দে হলেও তা প্রথমটা যদি অ্যাডজেক্টিভ হয়, বা যদি নিউ হয়, নিউ শব্দটা থাকে, বা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে কিন্তু আবার দি বসে না। যেমন সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, নিউ আছে, রাইট? আচ্ছা, সাউথ আফ্রিকা, আচ্ছা, তো ওইগুলোর ক্ষেত্রে বসে না, কিন্তু দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডম, এগুলোর আগে দি বসে। ঠিক তেমনি ভাবে প্লুরাল যদি হয়, যেমন মালদ্বীপস, যেমন ফিলিপাইন্স, যেমন বাহামাস, ঠিক আছে, এই ধরনের যদি প্লুরাল হয়, যেমন নেদারল্যান্ডস, ওকে। সো এই ধরনের যদি প্লুরাল ইয়া হয়, তাহলে আমরা সেটার ক্ষেত্রে দি ব্যবহার করব দেশের ক্ষেত্রে। আমরা পরবর্তী প্রশ্নটি চলে যাব। 4 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড রিসলিউট। এই রিসলিউট মানে হচ্ছে অটল, মানে স্থির হয়ে যাও, স্থির থাকা, অটল থাকা। হ্যাঁ, অটল থাকা বা স্থির থাকা, অটল থাকা বা স্থির থাকা। তো সেক্ষেত্রে এটা অ্যান্টোনিমটা একটু লিখে ফেলতে হবে দ্রুততার সাথে, অটল থাকা বা স্থির থাকা, অটল থাকা বা স্থির থাকা, দ্রুততার সাথে লিখতে হবে। দোদুল্যমান, ভ্যাসিলেটিং, দোদুল্যমান, ভ্যাসিলেটিং, দোদুল্যমান, ভ্যাসিলেটিং। ওকে, সো দিস ইজ দ্য আনসার। তো শিক্ষার্থী, আপনাদের পড়াশোনাটা খুব ভালো যাচ্ছে, এটা বলা যাচ্ছে। এই জন্য ইংরেজিতে পরীক্ষার সময় আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যান। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ট্যাগ কোশ্চেন, লেটাস। ছোটবেলায় সেই ট্যাগ কোশ্চেনটা পেয়ে গেছি, ভালো লাগছে। ছোটবেলায় এই ট্যাগ কোশ্চেনটা দেখলে মোটামুটি একটু আরাম কাজ করতো, যে লেটাস আছে, ও লেটাস আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে শ্যালি হবে, রাইট? এই কোনটা উত্তর দিলাম দেখছেন? এই যেটাতে আমরা বেশি ওভার কনফিউশন থাকি সেখানে আমাদের ভুল হয়, শ্যালুই, এখানে শ্যান্ট লেখা আছে, ভুল। সো শ্যাল উই হ্যাভ। তো সেক্ষেত্রে আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে, হি রিফিউজেস টু অ্যাটেন্ড দ্য মিটিং ড্যাশ হিজ ইলনেস। সে তার মানে কি বলে, অসুস্থতার অজুহাতে মিটিং এ জয়েন করা প্রত্যাখ্যান করেছে। এই অজুহাতে বলতে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা হয়।
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটাকে আমরা বলছি ফ্রেজাল প্রিপোজিশন, ফ্রেজাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা যেতে পারে। সো এক্ষেত্রে আমরা ব্যবহার করি অন দ্য গ্রাউন্ড অফ। অন দ্য গ্রাউন্ড অফ মানে হচ্ছে অজুহাতে, অজুহাতে। অন দ্য গ্রাউন্ড অফ মানে হচ্ছে অজুহাতে। আমরা বলছি অন দ্য গ্রাউন্ড অফ অর্থ হচ্ছে অজুহাতে। অন দ্য গ্রাউন্ড অফ অর্থ হচ্ছে অজুহাতে। অন দ্য গ্রাউন্ড অফ অর্থ হচ্ছে অজুহাতে। তো শিক্ষার্থী পরেরটা চলে যাচ্ছি। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সলভ করে ফেলবেন। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ক্যারি দ্য ডে। এই যে ক্যারি দ্য ডে, এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে। ক্যারি দ্য ডে আপনি ব্যাংকের পরীক্ষা, বিসিএস এর পরীক্ষা, এনটিআরসি, প্রাইমারি বিভিন্ন চাকরির পরীক্ষা দেখবেন এই প্রশ্নটা আসে, ক্যারি দ্য ডে। তো শিক্ষার্থী একটু দ্রুততার সাথে উত্তরটি লিখে ফেলবেন। ক্যারি দ্য ডে আমি একটু দেখতে পাচ্ছি প্রত্যেকে লিখছেন সাথে এসছি, ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। ওকে, জয়লাভ করা। সো ডেফিনেটলি ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা। এটা কিন্তু একটা আমরা আইডলস এন্ড ফ্রেজ পাইলাম, ক্যারি দ্য ডে জয়লাভ করা। সো ডেফিনেটলি উত্তরটি হবে উইন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দ্য ওয়ার্ড আরবান, আরবান মানে কি? সুসভ্য, বা বলতে পারি হচ্ছে ভদ্র সভ্য, এরকম বোঝায়, সভ্যতা বোঝায়, রাইট? সো ইজ রিলেটেড টু, এটা কার সাথে সম্পর্কিত? ডেফিনেটলি দ্রুততার সাথে লিখে ফেলবেন। সভ্যতা ভদ্রতা কার সাথে জড়িত? শিক্ষার্থী দ্রুততার সাথে লিখে ফেলবেন। আচ্ছা, আপনাদের পার্টিসিপেশন দেখে বোঝা যাচ্ছে যে আপনারা বিশাল লেভেলের ক্যান্ডিডেট। আপনাদের পার্টিসিপেশন সেটা বলে। ওকে ওকে, দ্যাটস গুড, ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। আপনারা যারা 1 নম্বর 2 নম্বর ব্যাচে পড়ে একটা দীর্ঘ সেবা নিলেন এবং হচ্ছে আপনারা মনে হয় প্রত্যাশার থেকে বেশি পেলেন, এবং শেষ পরীক্ষা যেটা ক্যাশ পরীক্ষা সেটার আগ পর্যন্ত কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারলাম। হ্যাঁ, যদিও আমার ব্যক্তিগত কারণে একটা মাস খুবই রেগুলার ক্লাস হয়েছিল, একটা মাস, হ্যাঁ 1 মাসের মতো। সো আরবানটা ইয়া হবে, ম্যানার্স হবে। পরবর্তী প্রশ্ন চলে যেতে চাই। এটিমোলজি, এই এটিমোলজি শব্দটি কিসের সাথে ব্যবহার করা? এটিমোলজি হচ্ছে ভাষা জ্ঞান সম্পর্কিত বিদ্যাকে বোঝায়। সো ইজ আ ব্রাঞ্চ অফ, এটা কিসের শাখা বলা হয়? হ্যাঁ, সো ডেফিনেটলি দ্রুততার সাথে লিখে ফেলবেন। তবে ভাষা জ্ঞান ওই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ থেকে বলতে হবে কি ল্যাঙ্গুইস্টিক, ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুইস্টিক, ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুইস্টিক। আচ্ছা, সো ডেফিনেটলি এটা অন্তর্ভুক্ত হবে। এপিগ্রাম ইজ আ শর্ট পোয়েম দ্যাট ডাজন্ট এক্সিড মোর দ্যান, কত লাইন? এপিগ্রাম গুলোতে কতগুলো লাইন থাকে? তো সেক্ষেত্রে দ্রুততার সাথে কি ফেলতে হবে, কতগুলো লাইন থাকে। এপিগ্রাম যেগুলো থাকে সেগুলোতে কতগুলো লাইন থাকে। ওকে, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। ওকে ওকে ওকে, অসাধারণ অসাধারণ। ডেফিনেটলি 6টা লাইন থাকে। কয়টা লাইন থাকে? 6টা। সেগুলো এটা লিটারেচারের প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি, তার মানে লিটারেচারের প্রশ্নগুলো পড়ে যান। হ্যাঁ, লিটারেচারের শিট কিন্তু দেওয়া আছে অনেক আগেই, অ্যানাউন্সমেন্টেই দেওয়া আছে। হু ইজ দ্য অথর অফ দ্য প্রাইড এন্ড প্রেজুডিস? এটা খুবই সহজ একটা লেখা, প্রাইড এন্ড প্রেজুডিস। এবং এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষা, আপনি বলেন বিসিএস বলেন, ব্যাংক বলেন, তারপরে এনটিআরসিএ বলেন, তারপরে হচ্ছে প্রাইমারি বলেন, সব পরীক্ষায় দেখবেন যে প্রাইড এন্ড প্রেজুডিস প্রশ্নটি থাকে। সেটা কার লেখা? জেন অস্টিনের লেখা। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। বলা হচ্ছে ওড সাইক, এটা কার লেখা? এটাও কিন্তু খুব, এই জিনিসটা দেখে আমি মনে রাখতাম যে এটা যেহেতু আছে তাহলে এটা জন কিটসের হবে। ঠিক আছে, এটা যেহেতু আছে তাহলে এটা জন কিটসের হবে। আচ্ছা, জন কিটসের একটা লাইন আমার মনে পড়ে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, বা ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, যাই বলেন না কেন, সত্যই সুন্দর, সৌন্দর্যই সত্য, এই কথাটা উনি বলেছিলেন। আচ্ছা, এরপরটা চলে যাই আমরা, জন কিটসের গেল। আর এরপরটা চলে যাচ্ছি, বলা হচ্ছে দ্য শো দিস উইকেন্ড প্রমিসেস টু অ্যাট্রাক্ট দ্যাশ দেন দ্য লাস্ট ওয়ান্স। ঠিক আছে, মানে লাস্ট বার যেভাবে হয়েছিল তার থেকে বেশি ভাবে ইয়া করেছে, অ্যাট্রাক্ট করেছে, বেশি মানুষকে আকর্ষিত করেছে। সো আমরা যদি এখানে খেয়াল করি, পিপল, পিপল যদি কাউন্টেবল নাউন এক্ষেত্রে অ্যামাউন্ট বসানো যায় না, অ্যামাউন্ট বসানো যায় না, তাহলে আমরা কোনটিকে উত্তর হিসেবে গ্রহণ করবো? লাস্টেরটা কিন্তু গ্রামেটিক্যালি ভুল আছে। ইভেন লার্জার নাম্বার অফ দিলে একটা বেটার ছিল। ইভেন বলতে পারতাম, ইভেন লার্জার নাম্বার অফ পিপল, এটা বললে গ্রামেটিক্যালি সঠিক হইতো। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, দ্যাট ইজ অ্যান ইভেন গ্রেটার নাম্বার অফ পিপল। সো উত্তর হবে অপশন সি, গ্রামেটিক্যালি ভুল আছে এটাতে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে ম্যান ইজ স্টিল ড্যাশ ইন লেবার মার্কেট। শ্রমবাজারে মানুষ এখনো একটা প্রয়োজনীয় জিনিস, এখন একটা প্রয়োজনীয় বিষয়, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে কমোডিটি। সো বলা হচ্ছে ম্যান ইজ স্টিল আ কমোডিটি ইন আ লেবার মার্কেট। শ্রমবাজারে মানুষ হচ্ছে এখনো একটা প্রয়োজনীয় জিনিস। ওকে, সো এই প্রশ্নটি চলে গেল। এটা কিন্তু অর্থগত ভাবে এই ধরনের প্রশ্নগুলো আনতে হবে, অর্থগত সিমেন্টিক্যালি কোশ্চেন বলা হয়, সিমেন্টিক কোশ্চেন বলা হয়, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে
আর্টিকেল আছে, ডিটারমিনার, ডিটারমিনার পরে একটা শব্দ হলে তো সেটা নাউন হবে, কিন্তু অপশনে সবগুলোই নাউন আছে। এখন আপনি গ্রামাটিক্যালি এটা সলভ করতে পারবেন না, সো আপনাকে সিমেন্টিক ওয়ে তাকাতে হবে। এই প্রশ্নটি দেখেন তিনটি অপশন রয়েছে। দ্যাশ ইজ, ইট ইজ ডিফিকাল্ট, দ্যাশ ডিসপোজ ওয়েস্ট। এই আপনারা কিন্তু একটা প্রিপোজিশন জানার কথা, ডিসপোজ অফ, তাই না? মানে কোনো কিছু ছুঁড়ে ফেলা, নষ্ট করা, ধ্বংস করার ক্ষেত্রে আমরা কিন্তু ডিসপোজ অফ ব্যবহার করি। তো আমরা যে অপশনগুলোর দিকে তাকাই, আমরা যে বাকি কিছু না বুঝি, এই যে দেখেন অন্যগুলো না বুঝলে আপনি সহজে কিন্তু উত্তর বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, ওয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ, ঠিক আছে, ডিফিকাল্ট টু মিলে গেল, ডিসপোজ অফ ওয়েস্ট, রাইট? তো প্রিয় শিক্ষার্থী 15 নম্বর প্রশ্নের উত্তরটি পেয়ে গেছি। আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। আপনি একটু খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন, যেমন এখানে দেখেন অ্যাড হিয়ার টু হয়, অ্যাড হিয়ার উইথ হয় না, লেগে থাকা। যেমন অ্যালার্মড অ্যাড হয়, আতঙ্কিত হয়, এটা হয় না। যেমন হচ্ছে অ্যাফিনিটি ফর হয়, টু হয় না। তাহলে কোনটা সঠিক আছে? অ্যাডজার্ন ফর আ উইক, এটা ঠিক আছে। তো ডেফিনেটলি উত্তর হবে অপশন ডি। যারা যারা ডি প্রশ্নের উত্তরটা দিচ্ছেন যাদের প্রত্যেকের কিন্তু সঠিক হয়েছে, এবং যারা আমার কথা শুনে প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করেছেন তাদের কাছে এই প্রশ্নগুলো একদমই সিম্পল একটা বিষয় মনে হচ্ছে, যে খুবই সহজ, এগুলো তো পারি, এই তো দেখলেই একদম হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু সেকেন্ডের মধ্যে অনেকে উত্তর দিয়ে ফেলতে পারছে। The miscreants must be found and tried as this has gone beyond the usual dash that can happen in school. এই স্কুলে এই কাজটি ঘটতে পারে যদি অপরাধীরা দেখে খুঁজে খুঁজে বের করতে হবে, এবং tried as this has gone beyond the usual dash, কিসের কারণে এটা হয়েছে সেটা একটু লিখতে হবে। সো এইটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা বিয়ন্ড দ্য ইউজুয়াল ভ্যান্ডালিজম, এই ভ্যান্ডালিজমের মানে হচ্ছে ধ্বংস করা বা নষ্ট করা। সো ডেফিনেটলি উত্তরটি হবে, আপনার সাঁতার এ দিচ্ছেন কেন আই ডোন্ট নো, কিন্তু উত্তরটি হবে কিন্তু ভ্যান্ডালিজম। হ্যাঁ, উত্তরটি হবে ভ্যান্ডালিজম। অন্য কোনো বই পড়েছেন কিনা, সেখানে এ দিয়েছিল কিনা আই ডোন্ট নো। সো ভ্যান্ডালিজম হবে, ইউজুয়াল ভ্যান্ডালিজম, সাধারণ ধ্বংস বা নষ্ট করার কাজের কারণে অপরাধীদেরকে খোঁজার চেষ্টা করা চলছে। এন্ড দ্যাট ক্যান হ্যাপেন ইন স্কুল, যেটা স্কুলে ঘটতে পারে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী পরবর্তী প্রশ্নে চলে যাব। বলা হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, সে কি এই খবর পেয়ে থাকবে, সে কি খবরটি পেয়েছে। এই পেয়ে থাকবে ভবিষ্যতে কোনো কাজ করার ঘটনা ঘটবে, ভবিষ্যৎ অনুমান করা বোঝাবে, সেক্ষেত্রে আমরা উইল হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করি, অথবা শ্যাল হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করি, শ্যাল হ্যাভ প্লাস ভি3 অথবা উইল হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করে থাকি। সো এটা করে থাকবে, এটা করে থাকবে, এক্ষেত্রে আমরা উইল হ্যাভ প্লাস ভি3, শ্যাল হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করে থাকি। সো ডেফিনেটলি ভবিষ্যৎ অনুমানের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা কোনটা উত্তর হিসেবে নিব? আপনারা যেটা বলছেন দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। এটি উত্তর হবে না, এটি উত্তর হবে না, প্রশ্ন থাকার কারণে অক্সিলারি ভার্বটা আগে চলে গেছে, উইল হ্যাভ গট দিস নিউজ। সো এটিও উত্তর হবে না, উত্তর হবে কিন্তু অপশন বি। তো শিক্ষার্থী পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। এটি একটি কন্ডিশনাল এর প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। ইফযুক্ত সেন্টেন্স, এখানে হ্যাড প্লাস ভি3 আছে। আমরা তো জানি সবাই ডেফিনেটলি হ্যাড প্লাস ভি3 থাকলে এই পাশে উড হ্যাভ প্লাস ভি3 হয়। সো এই ধরনের প্রশ্ন সলভ করা আপনাদের কাছে খুবই ইজি একটা ব্যাপার, কয়েক সেকেন্ডের ব্যাপার। সো ডেফিনেটলি দ্য রাইট অ্যান্সার উইল বি, আপনারা যেটা দিয়েছেন ওটাই, অপশন ডি, উড হ্যাভ কট। তো শিক্ষার্থী পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। খেয়াল করুন প্রশ্নটিতে বলা হচ্ছে দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ল্ড প্রিটিয়েস্ট, ইএসটি আসছে তাহলে ইয়ার যোগ করবেন, এর থেকে সহজ প্রশ্ন আর হতে পারে? নট পজিটিভ ইজ কম্পারেটিভ, সো উত্তরটি হবে প্রিটিয়ার, উত্তরটি হবে প্রিটিয়ার। বানানেও কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, প্রিটিয়ার, প্রিটি শব্দ শেষে ওয়াই থাকলে, তার আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে যায়, ই আর যুক্ত হয়, এটা আমরা তো জানি মোটামুটি। তো আমরা দেখতে পাচ্ছি যে সিটিআই কিন্তু খুব সহজ সহজ প্রশ্ন করেছে। সো আমরা আরো কিছু প্রশ্ন সলভ করবো, প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন। they will have they will their evening with books and games। এখানে বলা হচ্ছে উইলটা কি, আরে ভাই এটা তো খুবই সহজ একটা প্রশ্ন। সাবজেক্টের পরে কি থাকবে? সাবজেক্টের পরে ভার্ব থাকবে, কারণ এই সেন্টেন্সে তো এটা হচ্ছে পসিবিলিটি, ডিটারমিনার, ডিটারমিনার পর একটা শব্দ থাকলে সেটা নাউন, এটা প্রিপজিশন, প্রিপজিশনের পর একটা শব্দ থাকলে নাউন, এন্ড এই পাশে যেহেতু নাউন আছে ওই পাশেও নাউন, যেটা সাবজেক্ট, তাহলে উল্টা কি হবে? ডেফিনেটলি ভার্ব হবে। সো উত্তরটি হবে ভার্ব। অনেকে কিন্তু ভুল করার সম্ভাবনা আছে, কিন্তু আমার শিক্ষার্থী হিসেবে আপনারা ভুল করতে পারবেন না। His evidence bear out the evidence of the first witness, here bear out শব্দটি কোন অর্থে ব্যবহার করা হচ্ছে? এই bear out মানে হচ্ছে নিশ্চিত করা, কনফার্ম করা, হ্যাঁ, নিশ্চিত করে বলা। সো ডেফিনেটলি his evidence bear out, তার ইয়াটা নিশ্চিত করে বলছে the evidence of the first witness, প্রথম সাক্ষীর আর কি এভিডেন্স হিসেবে। সো কনফার্ম করা, নিশ্চিত করা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি বেয়ার আউট। আবার বেয়ার আউট সহ্য করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো ডেফিনেটলি উত্তরটি হবে ক। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। বলা হচ্ছে দ্য পারসন উইথ ড্যাশ
you should dash registering your complaints in the manager but he is unavailable dash the moment এই মুহূর্তে তিনি অনুপস্থিত তাহলে এই মুহূর্তে তিনি হি ইজ আনএভেল অ্যাট দ্যাটস দ্য মোমেন্ট এই মুহূর্তে কেউ অনুপস্থিত এই ক্ষেত্রে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যাট দিস মোমেন্ট এটা অ্যাট দিস মোমেন্ট হবে অ্যাট দ্য মোমেন্ট না অ্যাট দিস মোমেন্ট ওকে সো যেহেতু অ্যাট ব্যবহার করা হবে তাহলে এটা বাদ এটা উত্তর হবে অথবা এটা উত্তর হবে এদের মধ্যে একটা উত্তর হবে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে শুড আছে শুডের পরে তার তো বি বসার কথা তাই না তাহলে শুড বি ঠিক আছে আবার আমরা যদি খেয়াল করি এইখানে কিন্তু ভার্বের সাবজেক্ট আছে যখন আমরা ভার্বের সাবজেক্ট দেখতে পাই এই ভার্বের সাবজেক্ট আছে তো ভার্বগুলো সাবজেক্ট যখন সেন্টেন্সে অবস্থিত থাকে তখন আমরা আর হু আনি না তখন কি নিয়ে আসি হুম নিয়ে আসি বা হুইচ আনি না সো ডেফিনেটলি হুমটা হবে সো আপনি যেদিক দিয়ে যাবেন উত্তর কিন্তু ডি হবে যেভাবে আপনার সলভ করতে সুবিধা হয় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটাকে আইডেন্টিফাই করতে পারলে বাকিগুলো ইজি হয়ে যায় এটা তো আরো ইজি এন হ্যাড প্লাস ভি থ্রি আছে যুক্ত সেন্টেন্সে তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি হবে উড আছে ভি থ্রি আছে তাহলে উত্তরটা কি লাগবে ডেফিনেটলি দ্রুততার সাথে লিখে ফেলতে হবে উত্তরটি হবে হ্যাভ তো শিক্ষার্থী একটু দ্রুত আগে যাচ্ছি কারণ অনেকগুলো প্রশ্ন সলভ করতে হবে দ্যাটস ওয়াই আর যেহেতু প্রশ্নগুলো মোটামুটি তেমন কিছু বলার নেই দ্যাটস ওয়াই কিন্তু একটু দ্রুত যাচ্ছে বলা হচ্ছে দ্য মিসকনসেপশন ফ্রিকুয়েন্টলি হেল্ড বাই নভিস রাইটার নতুন লেখকদের ক্ষেত্রে একটা ভুল ধারণা থাকে ইজ দ্যাট সেন্টেন্স স্ট্রাকচার মিরর থট দ্য মোর কি লেখা আছে convoluted the structure the more the ideas তারা যত স্ট্রাকচার গুলোকে জটিল করে তুলবে মানে বড় করে তুলবে তত আইডিয়া গুলো কি হয়ে যাবে মানে এটা যদি করে তাহলে ওইটা হবে এইটা যদি বড় বড় করে তোলেন যদি আপনি আপনার থটটাকে প্রকাশ করতে না পারেন তাহলে যে সেন্টেন্সটাকে যদি আপনি বড় বড় করে লেখেন করে তোলেন জটিল করে তোলেন তাহলে আপনার আইডিয়া গুলো আরো বেশি জটিল হয়ে যাবে এই জন্য বলতে হবে দ্য মোর কি হবে দ্য মোর কমপ্লিকেটেড দ্য আইডিয়া একটু খেয়াল করবেন এইখানে খেয়াল করেন এইখানে যে সিস্টেমে লেখা আছে এখানে কিন্তু সেই সিস্টেমে লেখা রাখতে হবে মানে প্যারালাল স্ট্রাকচার সো এখানে লেখা আছে দ্য মোর convoluted the structure the more complicated the idea ওকে সো এই ছিল ব্যাপার এটা কিন্তু সর্ট অফ আপনি বলতে পারেন ডাবল কম্পারেটিভ তার মানে এটা কিন্তু ডিগ্রি অফ কম্পারিজনের ক্ষেত্রে একটা ভালো মানে বেশি গুরুত্ব দিয়ে থাকে সো ডিগ্রি অফ কম্পারিজনের প্রশ্নগুলো ডেফিনেটলি দেখে যাবেন আমরা 6 নম্বর প্রশ্নটি দেখব people who pay their debts are trusted here who pay their debts is এটা কি হবে সো আমরা জানি যেখানে ফাইনাইট ভার্বের অস্তিত্ব থাকে ফাইনাইট ভার্ব এর অস্তিত্ব থাকে সেটাকে আমরা ক্লজ বলি আর যেখানে ফাইনাইট ভার্ব থাকে না ফাইনাইট ভার্ব আছে যদি আছে দেখি আমরা ক্লজ বলি যদি নেই দেখি তাহলে সেটাকে আমরা ফ্রেজ বলি রাইট সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার ডেফিনেটলি আপনারা যেটা বলছেন 6 নম্বরে এটাই উত্তর হবে ক্লজ হবে আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই আই হ্যাভ গট আ উইক টু ফিনিশ দিস এটা শেষ করার প্রায় 1 সপ্তাহ পেয়েছিলাম দ্যাট ইজ জাস্ট অ্যাবাউট লং এনাফ সেক্ষেত্রে খেয়াল করবেন ওই ভার্বের হ্যাভ ভার্বের কিন্তু সাবজেক্ট আছে কিন্তু এই পাশে যে ভার্বটা আছে একজন ইউজার আছেন ইউজার নাম করে কে যেন যুক্ত হয়েছেন তিনি ক্লাসটি রেকর্ড করার চেষ্টা করতেছেন আই ডোন্ট নো উনি কেন রেকর্ড করার চেষ্টা করতেছেন আমি তো আপনাদেরকে রেকর্ড দিয়ে দেই তারপরে উনি রেকর্ড করার চেষ্টা করছেন হোয়াটএভার সো বলছে আই হ্যাভ গট আ উইক টু ফিনিশ দিস দ্যাট ইজ জাস্ট অ্যাবাউট লং এনাফ সো শিক্ষার্থী খেয়াল করবেন হ্যাভ এর সাবজেক্ট আছে ইজের তো সাবজেক্ট নেই সো আমাদের সাবজেক্টের প্রয়োজন সাবজেক্ট হিসেবে আমরা যদি বস্তু আছে ডেফিনেটলি হু ব্যবহার করার প্রশ্ন আসে না হুইজ ব্যবহার করতে হু আর বাকিগুলো তো হবেই না রাইট কারণ আমরা সাবজেক্ট কম থাকলে সাবজেক্টের ব্যবহারটা করি এই প্রশ্ন কারণ আপনি খেয়াল করছেন আমরা সিটিআই কিন্তু হু হুইজ কেও খুব বেশি গুরুত্ব দেয় প্রোনাউনে সো এই টপিকটাকেও কিন্তু আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন হি রিয়েলি ক্যান ওয়ার্ক আউট দ্যাট হি হ্যাজ টু গো টু গেট দ্যাট ইনফরমেশন নিডস যে ইনফরমেশন গুলো প্রয়োজন সেই ইনফরমেশন গুলো দরকার সো এই যে যে ইনফরমেশন গুলো দরকার যে ইনফরমেশন গুলো তার প্রয়োজন নির্দিষ্ট করে বোঝাচ্ছে সো এই নির্দিষ্ট করে বোঝাতে গেট দ্য ইনফরমেশন টু ইনফরমেশন হবে না সো এটা হবে না এটা হবে না গেট দ্য ইনফরমেশন গেট হুইজ ইনফরমেশন হয় না কারণ হুইজ হতে গেলে তো তারপরে ভার্ব থাকা লাগে আবার গেট টু ইনফরমেশন সম্পূর্ণ ভুল সো উত্তর আপনি এটা দিয়ে ব্যবহার করতে পারেন এবার খেয়াল করেন হি রিয়েলি ক্যান ওয়ার্ক আউট হোয়াট হি হ্যাজ টু গো টু গেট দ্য ইনফরমেশন হি নিডস সো এটা হচ্ছে গ্রামাটিক্যালি সঠিক বাক্যগুলো সঠিক নয় শিক্ষার্থী পরেরটা চলে যাব বলা হচ্ছে রিডিং ইজ ভেরি গুড দ্যাট চিলড্রেন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আমরা গুড অ্যাট তখন ব্যবহার করি যখন দক্ষ বোঝায় দক্ষ
আর গুড ফর তখন ব্যবহার করি যখন উত্তম বোঝায়। গুড ফর যখন উত্তম, মানে এই কাজটা করা উত্তম, ওই কাজটা করা উত্তম, হ্যাঁ। সো গুড অ্যাডটা ব্যবহার করবো দক্ষর ক্ষেত্রে, আর গুড ফরটা ব্যবহার করবো উত্তম বুঝাইতে। সো বলছে রিডিং ইজ ভেরি গুড চিলড্রেন ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট, বাচ্চাদের বুদ্ধিমত্তা যে পরিবর্তন বা উন্নয়ন ঘটাতে পড়াশোনা করা, মানে পড়াটা খুব উত্তম, মানে পড়াটা দক্ষতাটা বিষয়টা, পড়াটা উত্তম, ঠিক আছে। তো এই উত্তম বোঝানোর জন্য কিন্তু আমরা ফর ব্যবহার করবো, নট অ্যাট। এটা কিন্তু পরীক্ষা আসলে অনেকে অ্যাট দিয়ে ভুল করে ফেলেন। তো একটু খেয়াল করে দেখবেন যে কি বলা হচ্ছে। খুব পরিচিত একটা কোটেশন আমরা দেখতে পাচ্ছি, দ্য কোট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড ইজ ফ্রম হুইচ প্লে অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারটা লেখা আছে, সেই লেখাটা থেকে এটা নেওয়া হয়েছে। কোন লেখাটা ডেফিনেটলি লিখে ফেলবেন। অথেলোর থেকে তো এটা আসবে না ডেফিনেটলি, কারণ ওখানে জেলাসি ব্যাপার স্যাপার থাকবে। রোমিও জুলিয়েটের তো প্রেমের ব্যাপার স্যাপার থাকবে, তাই না? সো ডেফিনেটলি উত্তর কোনটি হবে? দ্য মার্চেন্ট অফ ভেনিস, রাইট? সো দ্য রাইট আনসার উইল বি দ্য মার্চেন্ট অফ ভেনিস। তো শিক্ষার্থী পরেরটা চলে, ও পরে আর যাওয়ার সুযোগ নেই, আমরা এখানে শেষ করে ফেলেছি। আরো একটি ক্লাস